চন্দননগর নামে একটি গ্রাম ছিল। সেখানে করিম নামে এক লোক তার স্ত্রীকে নিয়ে থাকতো। করিম ছিল একটি জেলে। সে নদীতে গিয়ে মাছ ধরতো আর সেগুলো বিক্রি করে সংসার চালাতো। একদিন করিম তার স্ত্রীকে বলতে লাগলো, গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও, মাছ মারতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও খাবার। সে কি গো, পান্তা এনেছো যে? পান্তা কেন খাবো? পান্তা খাবে না তো কি খাবে শুনি? মাছ তো ঠিকই মারো, কিন্তু একদিনও মাছ খেতে পারলাম না। সব মাছ বাজারে বিক্রি করে দাও, আর বিক্রি করে যে টাকা পাও সে টাকা দিয়ে কোনো বাজারও করে আনো না। টাকাগুলো কি যে করো তুমি, বুঝি না বাপু। আরে গিন্নি, আমি যা করি সব তো তোমার জন্যই করি। আমার আর কে আছে বলো তো? সেই টাকাগুলো আমি জমিয়েছি, বুঝেছো? আমরা যে অনেক বড় লোক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সেই আশাই করে থাকো। বড়লোক না ছাই। এত কিপটামি করেও তো কিছু করতে পারলে না, আর কবে করবে? খাও খাও, এই পান্তা ভাতি খেয়ে চলে যাও। হ্যাঁ, কি আর করার। দাও, পান্তা ভাত খেয়েই বরং কাজে যাই। এই বলে করিম পান্তা ভাত খেয়ে মাছ মারতে চলে যায়। আর করিম অনেকগুলো মাছ পায় আর সেগুলো বাজারে বিক্রি করে আর একটি মাছ বাড়িতে নিয়ে আসে। গিন্নি, গিন্নি, আসো, এদিকে দেখে যাও, কি নিয়ে এসেছি। আরে কি হয়েছে? ডাকছো কেন? দেখো দেখো, মাছ নিয়ে এসেছি গো। শুধু একটা মাছ এনেছো? কি দরকার ছিল ওই একটা মাছ নিয়ে আসার? একটা মাছ দিয়ে আমি কি করব? আরে, এটাই বরং রান্না করো। অনেক দিন থেকে মাছ দিয়ে পেট ভরে ভাত খাইনি, আজ খাবো। তোমার এই একটা মাছ আমি রান্না করতে পারবো না। তোমার খেতে ইচ্ছা করলে তুমি একাই গিয়ে রান্না করে খাও। এ বলে করিমের বউ সেখান থেকে চলে গেল আর করিম একাই সেই মাছ রান্না করে খেলো। এভাবে কিছুদিন চলে গেল। একদিন বিকেল বেলা করিম জাল নিয়ে বড় নদীতে মাছ মারতে গেল আর বলতে লাগলো, আজ মাছ পেলে সেগুলো বিক্রি করব না, বউকে সব মাছ দিয়ে দিব। বউ অনেক দিন থেকে মাছ খায় না। যাই, দূরেই জাল ফেলি। করিম নদীর অনেক ভিতরে গেল আর সেখানে গিয়ে জাল ফেললো। আরে, জালটা তো তুলতেই পারছি না, মনে হয় অনেক বড় মাছ উঠেছে। করিম অনেক জোরে জোরে জাল টানতে লাগলো আর জাল তুলে নৌকাতে রাখলো। আর সে জালের ভিতরে এক মৎস্যকন্যাকে দেখতে পেল। আরে, এ কি? আমার জালে এত বড় মৎস্যকন্যা! উম উম ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। আরে, এই মৎস্যকন্যা দেখে কথা বলে, আর এ তো দেখছি অর্ধেক মানুষ। তোমাকে কি বললাম? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি আমাকে ছেড়ে দাও। না না, আমি তোমাকে ছেড়ে দিব না। আমি জানি মৎস্যকন্যাদের অনেক জাদু শক্তি থাকে। তুমি যদি আমাকে অনেক ধন সম্পদ দাও, তাহলেই আমি তোমাকে ছেড়ে দিব। এ আমি কখনোই করব না। আমি তোমাকে কখনোই কোনো ধন সম্পদ দিব না। তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু করিম কোনো কথা শুনল না আর করিম সেই মৎস্যকন্যাকে সাথে করে নিয়ে গেল। একি, একি, তুমি কি করছো? তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। করিম সেই মৎস্যকন্যাকে সাথে করে তার বাড়িতে নিয়ে গেল
আর তার একটি পুকুরে ছেড়ে দিল। এ তুমি কি করলে? তুমি আমাকে এখানে কেন ছেড়ে দিলে? আমি তো এখানে থাকতে পারবো না। এই পানি যে আমি সহ্য করতে পারছি না। তুমি যেদিন আমাকে অনেক ধন সম্পদ দিবে, তোমাকে সেদিন আমি ছেড়ে দিব। তোমার মতো লোভী মানুষকে আমি এসব কখনোই দিব না। তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি কখনোই উন্নতি করতে পারবে না। তোমার চোখ অন্ধ হয়ে যাবে। তোমার এই অভিশাপ আমার কোনো কাজেই লাগবে না, তুমি এখানে পচে মরবে। এই বলে করিম সেখান থেকে চলে এলো। আর সেদিন রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা করিম ঘুম থেকে উঠে পড়ল। এ কি, আমি তো চোখে দেখতে পারছি না, কি হলো আমার? কই গো গিন্নি, গিন্নি, কোথায় গেলে তুমি? আরে কি হলো? তুমি এভাবে ডাকছো কেন? গিন্নি, তুমি কোথায়? আমি যে কোনো কিছু চোখে দেখতে পাচ্ছি না। হায় হায়, এসব তুমি কি বলছো? চোখে দেখতে পাচ্ছ না মানে? তখন করিম তার বউকে সব কথা খুলে বলল। এসব শুনে করিমের বউ অনেক কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এ তুমি কি করেছো গো? তুমি মৎস্যকন্যাকে কেন আটকে রেখেছো? এই কাজ তুমি একদম ঠিক করনি। দেখলে তো তোমার কি অবস্থা হয়েছে। আমি তো এত কিছু বুঝতে পারিনি, মৎস্যকন্যা আমাদের পুকুরেই আছে। তুমি ভেবো না, আমি মৎস্যকন্যার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসছি। তারপর করিমের বউ মৎস্যকন্যার কাছে গেল আর তার কাছে অনেক কাকুতি মিনতি করতে লাগলো। মৎস্যকন্যা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কে তুমি? আর তুমি কেন আমার কাছে এসেছো শুনি? আমি তোমাদের মতো লোভী মানুষদের কোনো ধন সম্পদ দিতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। না না মৎস্যকন্যা, আমি যে তোমার কাছে কোনো ধন সম্পদ চাইতে আসিনি। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার অভিশাপে আমার স্বামী যে অন্ধ হয়েছে। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। না, না, আমি এই অভিশাপ কখনো ফিরিয়ে নিব না। তোমার স্বামী আমাকে এখানে আটকে রেখেছে, যার জন্য আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দয়া করে আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। এই বলে করিমের বউ মৎস্যকন্যার কাছে অনেক কাকুতি মিনতি করে আর কান্না করতে থাকে। স্বামীর প্রতি এত ভালোবাসা দেখে মৎস্যকন্যা বলে ওঠে, আর কেঁদো না তুমি। আমি তোমার স্বামীকে ক্ষমা করে দিব, যদি তুমি এখান থেকে আমাকে মুক্ত করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নদীতে ছেড়ে দিয়ে আসবো। এই বলে করিমের বউ একটি কলসি নিয়ে আসে আর মৎস্যকন্যা ছোট হয়ে সে কলসির ভিতরে প্রবেশ করে। আর করিমের বউ মৎস্যকন্যাকে নদীতে নিয়ে ছেড়ে দিয়ে আসে। বাসায় গিয়ে দেখবে তোমার স্বামী একদম ঠিক হয়ে আছে। তোমায় অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। আমার স্বামী তোমার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এরপর মৎস্যকন্যা চলে যায় আর করিমের বউ বাড়িতে এসে দেখে তার স্বামীর চোখ ঠিক হয়ে গেছে। এরপর থেকে করিম আর লোভ করে না। তারা একদিন এক জ্যোৎস্না ভরা রাতে শান্ত সমুদ্রের স্রোতের মধ্যে একটি মৎস্যকন্যা বাস করত। সে সমুদ্রের পাশে একটি বড় পাহাড় ছিল। সেখানেই মৎস্যকন্যা সুখেই থাকতে লাগলো।
মৎস্যকন্যা মাঝে মাঝেই সে পাহাড়ের কিনারায় আসতো, আর এভাবেই মৎস্যকন্যার দিন কাটতো। আর সে সাগরের পাশে ছিল একটি গ্রাম। সে গ্রামে থাকতো অনেক মানুষ। গিন্নি, ও গিন্নি, আমি সাগরে মাছ মারতে গেলাম। সে কি গো, তুমি কালই তো অনেকগুলো মাছ মেরে নিয়ে এলে, আজ আবার মাছ মারতে যাচ্ছ যে? আরে আর বলো না, সেই সাগরে তো অনেকগুলো মাছ আছে। যখনই জাল ফেলি তখনই অনেকগুলো মাছ উঠে আসে। আর মাছ দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না। তাই তো আজকেও মাছ মারতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি তাহলে। এই বলে রমেশ জাল নিয়ে সেখান থেকে চলে গেল। আর সে সাগরে গিয়ে অনেক মাছ মারতে লাগলো। রমেশ যখনই জাল ফেলতো তখনই তার জালে অনেকগুলো করে মাছ উঠতো। বাহ বাহ, কত মাছ! এভাবে প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করলে তো আমি আস্তে আস্তে বড়লোক হয়ে যাব। হা 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 হা। যাই, আজ বরং বাড়িতে চলে যাই। এরপর রমেশ সেই মাছগুলো নিয়ে সেখান থেকে বাজারে চলে গেল। আর সে মাছগুলো সব বিক্রি করে দিল, আর অনেকগুলো টাকা পেল। সেই টাকা নিয়ে রমেশ বাসায় চলে এলো। তখন রমেশ তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, দেখে যাও দেখে যাও। আরে কি হলো গো, এভাবে ডাকছো কেন? তোমাকে আজ এত খুশি খুশি লাগছে মনে হয়, কি হয়েছে বলো তো? আরে গিন্নি, আজ তো আমার অনেক লাভ হয়েছে। আজ যে মাছ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি। তাই নাকি গো? সত্যি বলছো তুমি? দাও দাও, টাকাগুলো আমাকে দাও, আমার কাছে রেখে দেই। এই নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। এরপর রমেশের বউ সেই টাকাগুলো নিয়ে ঘরে চলে গেল। এভাবে রমেশের সুখে দিন কাটছিল। অন্যদিকে সেই সাগরে থাকা মৎস্যকন্যাটি বলতে লাগলো, আমাকে এই কিনারায় সব সময় আসতে হবে, কারণ এই পাহাড়ে যে আমার গুপ্তধন আছে, আর সেগুলো সব সময় দেখাশোনা করতে হবে। সেই গুপ্তধন যে সব আমার। আমি আজকেও সাগরে গিয়ে মাছ মারবো। বৃষ্টির কারণে হয়তো আজকে অনেক বেশি মাছ পাওয়া যাবে। আজ তো অনেক বৃষ্টি পড়ছে, আর তুমি যে সেদিন মাছ বিক্রি করে টাকাগুলো পেয়েছো, তা দিয়ে তো আমাদের অনেক দিন চলে যাবে। না গো, আমি যে অনেক বড়লোক হয়ে যাব, আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে। যাই, তাড়াতাড়ি চলে যাই। এই বলে রমেশ সেই সাগরের তীরে যেতে লাগলো। আর এবার অনেকগুলো মাছ মেরে বাসায় আসলো। এভাবে প্রতিদিন এত মাছ দেখে রমেশের অনেক লোভ জাগলো। এভাবেই কেটে গেল অনেক দিন। একদিন সাগরের তীরে একটি বৃদ্ধা বসে বসে কান্না করছিল। সেই কান্নার আওয়াজ মৎস্যকন্যা শুনতে পেল। আরে, কে এভাবে কান্না করছে? মনে হচ্ছে কান্নার আওয়াজটা সাগরের তীর থেকেই আসছে। যাই, গিয়ে দেখি তো। আরে, ওই তো, ওখানে তো একটি বৃদ্ধাকে দেখতে পাচ্ছি। উনি হয়তো এভাবেই কান্না করছে। যাই, গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে, এভাবে কান্না করছে কেন। এরপর মৎস্যকন্যা সে বৃদ্ধাটার কাছে এসে বৃদ্ধাকে বলতে লাগলো, এই যে বুড়িমা, কি হয়েছে আপনার? আপনি
কাঁদছেন কেন? আমাকে বলুন, কি হয়েছে? আমি যে অনেক অভাবে আছি। আজ 2 দিন থেকে না খেয়ে আছি। আমার সন্তান যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নেই। আসলেই তো আপনার সন্তান এই কাজটি একদম ঠিক করেনি। অনেক বড় একটি অন্যায় করেছে আপনার সাথে। এভাবে মৎস্যকন্যা আর সে বৃদ্ধা কথা বলতে লাগলো। আর সেই সময় রমেশ সেই তীরের দিকেই আসছিল। তাদের দুজনকে এভাবে কথা বলতে দেখে রমেশ বলতে লাগলো, আরে, ওখানে তো একটি মৎস্যকন্যা আর একটি বৃদ্ধাকে কথা বলতে দেখছি, কিন্তু তারা দুজন কি নিয়ে এত কথা বলছে? শুনি তো, একটু এগিয়ে শুনি তো, তারা কি বিষয় নিয়ে এত আলোচনা করছে। এরপর সে রমেশ সবগুলো ঘটনা দেখতে লাগলো। আপনি কোনো চিন্তা করবেন না বুড়িমা, আমি আপনাকে সাহায্য করব। এই বলে মৎস্যকন্যা সে পাহাড়ের দিকে গেল আর সেখান থেকে এক কলসি মোহর এনে বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা সেই মোহরগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল। আর এ সকল ঘটনা দুষ্ট রমেশ দেখে ফেললো। ও, তাহলে এই ব্যাপার। এই পাহাড়েই তাহলে মৎস্যকন্যার গুপ্তধন আছে। তাহলে তো আমাকে এই গুপ্তধনগুলো চুরি করতেই হয়। মৎস্যকন্যা আর ওই বুড়ি চলে গেলে আমি সেই গুপ্তধনগুলো চুরি করে নিয়ে আসবো। কিছুক্ষণ পরেই মৎস্যকন্যা পানিতে চলে গেল আর বুড়িমা সেই এক কলসি মোহর পেয়ে খুশি হয়ে বাড়িতে গেল। আর সেই সময় রমেশ একটি নৌকা করে সে পাহাড়ের কাছে এলো আর সে গুপ্তধনটি চুরি করলো। আমি এবার অনেক বড় লোক হয়ে যাব। আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে। যাই যাই, এবার তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর রমেশ নৌকা নিয়ে বাড়ির দিকেই যেতে লাগলো। আর কিছুক্ষণ পরে মৎস্যকন্যা আবার পাহাড়ে তার গুপ্তধন দেখার জন্য এলো, কিন্তু সেখানে মৎস্যকন্যা কোনো গুপ্তধন দেখতে পেল না। আরে, কে হলো? আমার গুপ্তধন কোথায় গেল? কে চুরি করলো আমার এই গুপ্তধন? যেই আমার গুপ্তধন চুরি করুক না কেন, সে কখনোই আমার গুপ্তধন নিয়ে যেতে পারবে না। আমি তাকে অভিশাপ দিলাম। মৎস্যকন্যার অভিশাপ গিয়ে রমেশের উপর পড়লো। রমেশ তখন সাগরের মাঝামাঝি পথে। তখনই সেই নৌকাটি অনেক নড়াচড়া করতে লাগলো। আরে 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 আরে, এ কি এ কি এ কি হচ্ছে? নৌকাটি এত, আহ আহ আহ, আমি তো পড়ে যাব। আহ রমেশ নৌকা সহ পানিতে ডুবে গেল। আর অনেক গভীর পানি ও স্রোত থাকার কারণে রমেশ ভালোভাবে সাঁতার কাটতে পেল না, যার কারণে সে পানির নিচে ডুবে মারা গেল। এতে করে রমেশ সে গুপ্তধন পেল না, আর সাথে করে নিজের জীবনও হারিয়ে ফেলল। শ্যামলতলী নামে একটি গ্রামে বাস করত সুশান। সে তার পরিবার নিয়েই থাকতো। সুশান কৃষিকাজ করত। এ দিয়ে তাদের পরিবার ভালোভাবে দিন কাটাতো। সুশানের 2টি জমি ছিল। 2টি জমিতেই ফসল চাষ করে অনেক লাভবান হতো। একদিন সুশান তার জমিতে মাটি খুঁড়ছিল। এবার যে জমিতে কি চাষ করব তা তো বুঝতেই পারছি না। আগের বার তো টমেটো চাষ করেছিলাম, তা বেশ ভালোই ফলন হয়েছিল। কিন্তু এবার তো টমেটো চাষ করা যাবে না। এক এক চাষ বারবার করলে ফলন ভালো হবে না। আরে সুশান্ত দাদা, সুশান্ত দাদা, আরে কি হলোটা কি? ডাকছো কেন? আরে দাদা, কি চাষ করছো এবার জমিতে? এখনো ঠিক করিনি। কি চাষ করব সেটা নিয়ে ভাবতে হবে। আরে দাদা, এত ভাবাভাবির কি আছে? জমিতে আলু চাষ করো, এটার ফলন অনেক ভালো হবে।
শুনেছি আলুর দামও অনেক বেড়েছে। আলুর সময় তো শেষ হয়ে গেছে, এখন আলু চাষ তো ভালো হবে না। কি সব বলছো তুমি দাদা? একবার আলু চাষ করেই দেখো না কেমন ফলন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে চাষ করব। এ শুনে সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর সুশান কাজ করে সন্ধ্যায় বাসায় ফিরল। সুশানের বউ সুশানকে বলল, কি গো, তোমার কাজ করতে এত সময় লাগে? সে কখন বাড়ি থেকে বেরিয়েছো? দুপুরে তো খেতেও আসোনি। একা একা জমির কাজগুলো করছি, সঙ্গে করে কাউকে তো নেইনি। একা করতে গেলে তো সময় একটু লাগবেই, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। নাও, এবার খেয়ে নাও দেখি। এরপর সুশান হাত মুখ ধুয়ে আসে আর সুশানের বউ সুশানকে খেতে দেয়। আর তারপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সুশান তার একটি জমিতে আলুর চাষ করে আর অন্য একটি জমিতে পেঁয়াজের চাষ করে। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। আলুর গাছগুলো প্রথমে আলুর গাছগুলো প্রথমে বড় হতে থাকে, কিন্তু কিছুদিন পর সে কি, আলুর গাছগুলো যে মরে গেছে! হায় হায়, এ কি সর্বনাশ হলো! প্রতিটা গাছে যে মারা গেছে, এমন কেন হলো? সুশান তার জমির পাশে বসে কান্না করতে থাকে। অন্যদিকে শ্যামল পথ দিয়ে যেতে থাকে। সুশানের কান্না শুনে শ্যামল হাসতে থাকে। হা 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 হা, এবার হলো তো। অসময়ে আলু চাষ করলে ফলন এরকমই হয়। আমার চেয়ে বাজারে বেশি দামে সবজি বিক্রি করা, এবার দেখ কেমন লাগে। শ্যামল হাসাহাসি করে সেখান থেকে চলে গেল। আর সেবার শ্যামল সবার চেয়ে বেশি দামে সবজি বিক্রি করলো। এসব দেখে সুশান বলল, আমি কেন যে শ্যামলের কথা শুনতে গেলাম, যার জন্য আমার এই অবস্থা হলো। তারপর সুশান বাড়িতে চলে যায়। এরপর সুশানের বউ সুশানকে বলে, কি গো, অন্যের কথা শুনে এবার তো আমাদের অনেক লস হয়ে গেল। এবার ভালো দেখে কিছু চাষাবাদ করো, না হলে পরে না খেয়ে থাকতে হবে। না না, এসব বলো না। এবার আর কারো কথাই শুনবো না। এবার ভালো কিছু চাষাবাদ করব। দেখে নিও, এবার ফলন ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। এর পরের দিন সুশান তার জমিতে গিয়ে জমি চাষ করতে লাগলো। তখনই সে একটি কলসি দেখতে পেল আর সেই কলসিটা খুললো। আরে, এই কলসির ভিতরে আবার কি আছে? কোনো সোনা দানা আছে নাকি? এই ভেবে সুশান কলসির ভিতরে তাকায়, কিন্তু সেখানে কোনো সোনা দানা ছিল না। সেখানে কিছু বীজ ছিল। এসব দেখে সুশান বলতে লাগলো, আরে, এগুলো আবার কিসের বীজ? এমন বীজ তো আমি এর আগে কখনো দেখিনি। দুটো বীজ একসাথে লাগানো! যাই হোক, আমি এই বীজ বরং রোপণ করে দেই। দেখি কপালে কি আছে। তারপর সুশান জমি চাষ করে সেগুলো বীজ রোপণ করে দিল। আর তারপর বাড়িতে চলে গেল। কিছুদিন সুশান তার জমিতে সার পানি প্রয়োগ করতে লাগলো। আর সেই বীজ থেকে অনেকগুলো মরিচের গাছ হলো। এসব দেখে সুশান বলল, আরে, এটা তো মরিচের গাছ! আমি তো ভেবেছিলাম নতুন কোনো গাছ হবে হয়তো। যাই হোক, মরিচ ধরলেই হয়ে যাবে। যাই, আমি বরং বাড়িতে চলে যাই। এরপর সুশান বাড়িতে চলে গেল।
কয়েকদিন কেটে গেল। সুশান তার জমিতে এলো। সে দেখতে পেল তার মরিচ গাছে মরিচ না ধরে কলা ধরেছে। এসব দেখে তো সুশান অবাক হয়ে গেল। এ কি? এসব আমি কি দেখছি? মরিচ গাছে তো কলা ধরেছে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। দেখি তো একটা কলা খেয়ে কেমন লাগে। এ বলে সুশান একটি কলা খেয়ে নিল। এত মিষ্টি কলা সুশান কখনো খায়নি। আরে, এই কলাগুলো তো অনেক মিষ্টি। এই প্রথম আমি এরকম কলা খেলাম। আর এগুলো যদি আমি বাজারে বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকা পাবো। যাই, আমি বরং কলাগুলো তুলে নিই। এরপর সুশান মরিচ গাছ থেকে কলাগুলো উঠিয়ে নেয়। আর সেগুলো বাজারে বিক্রি করে। আর কিছুক্ষণের মধ্যে সবগুলো কলা বিক্রি হয়ে যায়। আর সুশান অনেকগুলো টাকা পায়। বউ এতগুলো টাকা দেখলে তো অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, বউকে গিয়ে টাকাগুলো দিই। এরপর সুশান বাড়িতে চলে যায় আর বউকে গিয়ে সব কথা বলে। এসব শুনে সুশানের বউ অনেক খুশি হয়ে যায় আর বলে, এ তুমি আমাকে কি শোনালে গো? আমার তো অনেক আনন্দ লাগছে। এবার তো আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই টাকাগুলো ভালো করে রেখে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর তারা রাতে ঘুমিয়ে পড়ে। এভাবে আস্তে আস্তে তারা অনেক ধনী হয়ে যায়। আর ধনী হওয়াতে তাদের মনে অনেক হিংসা লোভ জাগে। কখনো কাউকে কোনোভাবেই সাহায্য করতো না। কিন্তু একদিন সুশানের বাড়িতে এক বৃদ্ধ মহিলা আসে আর বলে, বাড়িতে কেউ আছিস? একটু সাহায্য কর না রে। আরে, কে এই সকাল সকাল ডাকছে? সেই বৃদ্ধা মহিলা অনেকক্ষণ থেকে ডাকতে লাগলো। আর তারপর সুশানের বউ সেখানে চলে এলো আর বলল, আরে, কি হলো বুড়িমা? এভাবে সকাল সকাল ডাকছেন কেন? আমাকে একটু সাহায্য কর না রে মা, আমায় একটু খেতে দে। আমি কি খাবার নিয়ে বসে আছি নাকি? এখন কোনো খাবার নেই। এমন করিস না রে মা, আমার বড্ড খিদে পেয়েছে, একটু খাবার দে না রে মা। সুশানের বউ সে বৃদ্ধ মহিলাকে বাসা থেকে বের করে দিল। আর তখনই সে বৃদ্ধা এক পরীতে পরিণত হলো আর সুশানের বাড়িটি আগের মতো করে দিল। সুশান ও তার বউ তাদের আবার আগের বাড়িতে এলো। আরে, কি হলো? আমরা আবার আগের বাড়িতে এলাম কি করে? কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না। আরে, এই পরী এখানে কেন? এই পরী, তুমি কে? আমি সেই বৃদ্ধা যাকে তুমি এই বাসা থেকে বের করে দিয়েছো, কোনো সাহায্য করনি। কিন্তু তুমি পরী হলে কি করে? আমি তোমাদের সেই বীজগুলো দিয়েছিলাম যার সাহায্যে তোমরা এত বড়লোক হয়ে গেছো। আমি তোমাদের অনেক সৎ ও ভালো ভেবেছিলাম তোমরা অন্যদের সাহায্য করবে, কিন্তু তোমরা তা করনি। তোমরা অনেক অহংকার করেছো, তাই তোমাদের এখন এই অবস্থা। সবকিছু আমি আবার ফিরিয়ে নিয়েছি। না না পরী, তুমি এরকম করো না। আমরা আর কখনোই অহংকার করব না। কিন্তু পরেই তাদের কোনো কথা শুনলো না আর সেখান থেকে চলে গেল। সুশান আর সুশানের বউ আগের অবস্থা এসে কান্না করতে লাগলো আর তাদের ভুলগুলো বুঝতে পারলো।